নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিতের লেখা একটি মন ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম টানা পড়েন। শুনতে থাকুন আজকের গল্প টানা পড়েন। রাত যত কমে আসছিল ততই ব্যস্ত হয়ে পড়ছিল শচীদুলাল। শেষে বলল, সীতুমা, তোমার সার্টিফিকেটগুলো ঠিক ঠিক এনেছো তো? ট্রেনের জানলার বাইরে সাবলীল ভিজে ভিজে হাওয়ায় মুখ ভাসিয়ে চুপচাপ বসেছিল সীতা। সারা রাত ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে এখন মন্থর গতিতে চলছে ট্রেনটা। আকাশে মেঘ থাকায় রোদ ওঠেনি। বৃষ্টি ভেজা গাছের পাতা ও লাইনের পাশে টেলিগ্রাফের তারে জমে থাকা জলের বিন্দু দেখে মনে হয় বৃষ্টি পড়েছিল কোনো সময়, টের পায়নি। শচীদুলালের প্রশ্ন শুনে মুখ না ফিরিয়ে বলল, সবই এনেছি, তুমি অত ব্যস্ত হও না তো। না, ব্যস্ত হইনি। পাঞ্জাবির খুঁটে চশমার কাজ মুছে নিচু গলায় বলল শচীদুলাল, ইম্পর্টেন্ট কাগজপত্র ওগুলো লাগবে তো। কলকাতার কলেজগুলোতে খুব কড়াকড়ি, ওদের ধরন ধারণ সবই আলাদা। হবেই তো, বেস্ট ফ্রেন্ডস সব ওখান থেকেই বেরোয়। সীতার ভঙ্গিতে পরিবর্তন হলো না কোনো। ক্লান্ত চোখ মুখে রাত জাগার ছাপ। টান করে বাঁধা চুলের নিচে শক্ত কপালে কয়লার গুঁড়োর মতো কি যেন লেগে আছে। সম্ভবত এমন কিছু ভাবছে এখন যার সঙ্গে এই মুহূর্তের যাত্রার কোনো সম্পর্ক নেই। মেয়ের মুখের দিকে তাকিয়ে মায়া হলো শচীদুলালের। হ্যাঁ রে, খিদে পেয়েছে নাকি? কিছু খাবি? নড়ে চড়ে বসলো সীতা। কোনটাও বোধ করলো আশেপাশে সবাই তাকিয়ে আছে তার দিকে। বাবার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে। বলছি তো, অত ব্যস্ত হয়েও না, আমার খিদে পায়নি। শচীদুলাল আর কোনো কথা বলল না। পাঞ্জাবির বুক পকেট থেকে একরাশ ময়লা আধ ময়লা কাগজ বের করে কি যেন খুঁজতে শুরু করলো। ট্রেনে চড়েছিল রাত 2টোর পরে। ভিড়ের ট্রেনে কোনো রকমে ঠেলে ঠুলে উঠে মেয়েকে একটু বসবার জায়গা করে দিয়ে ট্রাঙ্কের উপর বসে গিয়েছিল শচীদুলাল। বর্ধমানে পৌঁছে অনেকটা ফাঁকা হয়ে গেল ট্রেন। তখন ভোর হয়ে আসছে। শচীদুলাল ঢুলছিল। জায়গা খালি হতে বাবাকে নিজের পাশে এনে বসালো সীতা। কলকাতায় তাকে পৌঁছে দিয়ে বিকেলে ট্রেনে ফিরে যাবে আবার। তার মানে আরো একটা রাত জেগে থাকা, ধকল কম নয়। পুরো ব্যাপারটা ভেবে মন খারাপ হলো সীতার। এই প্রথম তার কলকাতায় আসা, কিছুটা জেদ করে। ভালো ফল করলে তোকে কলকাতার কলেজে পড়াবো, শচীদুলাল বলেছিল। ওখানে তোর শ্যাম কাকা আছে, থাকবি, পড়বি, কোনো অসুবিধা হবে না। নিতান্তই কথার কথা, গোড়ায় ভেবেছিল সীতা। কিন্তু শেষ পর্যন্ত কেমন এক জেদ যেন পেয়ে বসেছিল শচীদুলালকে। কলকাতায় শ্যাম কাকাকে পরপর 2খানা চিঠি লিখল, জবাবও এলো। তারপর থেকেই চিন্তা কবে কলকাতার ট্রেনে উঠবে। আরে তাকিয়ে সীতা দেখল ভাঁজ করা কাগজ খুলে খুব মন দিয়ে শ্যাম কাকার চিঠিটা পড়ছে শচীদুলাল। অনেকবার পড়া, তবু যেন আর একবার না পড়লে ঘটনাটা বিশ্বাস হচ্ছে না। এবার মুখ তুলে বলল, শ্যামের রাজা দীনেন্দ্র স্ট্রিটের ঠিকানাটা একেবারে মুখস্থ করে রাখবি। এরপর তোকে তো একা একাই চলাফেরা করতে হবে। সীতা এবার না হেসে পারল না। শচীদুলাল ওই রকমই, মাথায় একবার কিছু ঢুকলে তা নিয়ে উদ্বেগ আহ্লাদের জেদ যেন সহজে কাটে না। কেমন যেন ব্যস্ত হয়ে থাকে সারাক্ষণ। কাল বেরোবার আগে এই নিয়ে মার সঙ্গে মন কষাকষি হলো। আগে থেকে পাঁজি পুঁথি দেখে যাবার সময় ঠিক করে রেখেছিল শচীদুলাল। না 2টোয় ট্রেন,
অথচ 11:33 ভালো সময় শেষ হয়ে যাচ্ছে। তার আগেই রওনা হওয়া দরকার। এত আগে বেরোনোয় মন সায় দেয়নি কমলার। শেষে বলেই ফেলল, যেতে হয় নিজেই যাও। ওকে নিয়ে যাচ্ছ কেন সাত তাড়াতাড়ি? হ্যাঁ, ত্রিলোকের বুদ্ধি একেই বলে। ক্ষুণ্ণ গলায় বলেছিল শচী দুলাল। তার শুভ যাত্রাটা কার দরকার, আমার না সীতুর? স্বামীর মেজাজ বুঝে কথা বাড়ায়নি কমলা। ফলে ট্রেনের সময় 3 ঘন্টা আগে থেকে স্টেশনে গিয়ে অপেক্ষা করা। মিড়ি ধরে প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে ট্রাঙ্কের উপর বসা সীতার কাছে এসে শচী দুলাল বলেছিল, বুঝলি, তোর মার বুদ্ধি নিলে আর কলকাতায় যাওয়া হতো না। মার জন্য দুঃখ অনুভব করছিল সীতা। শচী দুলালের উপরেও রাগ করতে পারেনি। তার রাগ হচ্ছিল নিজেরই উপর। ছেলে মেয়েদের নিয়ে মাতামাতি করা শচী দুলালের স্বভাব। কিন্তু কি যে হবে চাই কলকাতায় গিয়ে, কলকাতায় পড়াশুনো করে। মা তো এরই মধ্যে একদিন বিয়ের কথা তুলেছিল। আড়ালে দাঁড়িয়ে শচী দুলালকে বলতে শুনেছিল সীতা, আগে এডুকেশনটা পাক ঠিকঠাক, এডুকেটেড মেয়েদের বিয়েটা ভালো হয়, মনও কম লাগে। সিদ্ধু পাশ করতে করতে আমিও কিছুটা গুছিয়ে নিতে পারবো। সীতা জানে তাকে বাঁচানোর চেষ্টায় বাবা নিজেরও আয়ু খুঁজছে, দায় অনেক। শচী দুলালকে সে হতাশ করতে চায়নি। 7-5 ভাবতে ভাবতে ট্রেনের দোলায় চোখের পাতা জুড়ে আসছিল সীতার। সারা রাত বসে থাকবার পর ক্লান্তিজনিত আচ্ছন্নতায় অস্পষ্টভাবে মনে পড়ছিল বাড়ির কথা, ছোট ভাই বোনগুলোর কথা। আচ্ছন্নতা কাটল শচী দুলালের হাঁকাহাঁকিতে। চোখ রগড়ে হতচকিত সীতা দেখল গাড়ি দাঁড়িয়ে আছে একটা বড় স্টেশনে। কুলিরা ছুটোছুটি করছে, ব্যস্তভাবে নেমে যাচ্ছে যাত্রীরা। এই তবে হাওড়া স্টেশন। নে মানে তাড়াতাড়ি কর, শচী দুলাল বলল। দেরি করলে আবার ট্যাক্সি পাওয়া যাবে না। শাড়ির আঁচলে চাপ দিয়ে ঘাড় মুখ মুছে নিঃশব্দে শচী দুলালকে অনুসরণ করলো সীতা। শ্যামদের বাড়ি খুব বড়, হাইকোর্টে ওর জমানো প্র্যাকটিস। কাকিমাও খুব ভালো মানুষ। উপর উপর মানুষটাকে কঠিন মনে হয়, কিন্তু মন খুব ভালো। ট্যাক্সিতে উঠেও এক নাগাড়ে কথা বলে যাচ্ছিল শচী দুলাল। কথাগুলোয় কান থাকলেও বেশিটাই শুনছিল না সীতা। কখনো পাশে ঝুঁকে, কখনো গলা বাড়িয়ে ও ব্রিজ দেখছিল, নিচের নদী দেখছিল। এই সবই তার কাছে নতুন। হঠাৎই জিজ্ঞেস করলো, বাবা, মোহনাটা কোন দিকে? ওই তো ওই দিকে। দিকটা দেখিয়ে দিলেও সামান্য অপ্রস্তুত বোধ করলো শচী দুলাল। একটু চুপ করে থেকে বলল, তুই বুঝি আমার কোনো কথাই কানে তুলছিস না? ব্রিজ থেকে নেমে ট্যাক্সি ততক্ষণে রাস্তায় বাঁক নিয়েছে। অসংখ্য জনমানুষের ভিড়ের দিকে তাকিয়ে সীতা ভাবল, এখানে একা ছেড়ে দিলে সে তো হারিয়ে যাবে। তখন বলল, শুনছি, তুমি বলো না। মেয়ের কথা শুনে একটা আত্মপ্রত্যয়ের ভাব ফুটল শচী দুলালের মুখে। ফস করে দেশলাই জেলে বিড়ি ধরালো। নাক দিয়ে একরাশ গলগলে ধোঁয়া বের করে ট্যাক্সি ঠিক রাস্তায় যাচ্ছে কিনা বুঝে নিয়ে বলল, শ্যামের বাবা হরি কাকা যখন মারা যান, জানিস শ্যাম তখন বেশ ছোট, সবে কলেজে ঢুকেছে। অবস্থা ভালো ছিল না তো, ওরা বন্ধ হয় হয়। আমি তখন মেসে থাকি, বিয়ে থা করিনি। শ্যামকে নিয়ে এলুম মেসে। বললুম, ভয় কি, চালিয়ে নেব দুই ভাইয়ে। তার টানা 4 বছর থাকলো আমার সঙ্গে। ওইখান থেকেই পাশ করলো, আইন পড়তে শুরু করলো। আমাকে প্রায় বলতো, সচিদা, তোমার ঋণ কোনোদিন শোধ হবে না। শোনো কথা, এক বাপের ছেলে নয়। তখনকার দিনে ভালোবাসার দাম ছিল অনেক। তা 25-26 বছর আগেকার কথা। যেন একসঙ্গে অনেকগুলো বছর পেরিয়ে এলো শচী দুলাল। শেষের দিকে ভারী হয়ে এসেছিল
গলার স্বর। রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হলো। ট্যাক্সির পিছনে নরম গদিতে গা এলিয়ে দিয়ে সীতা ভাববার চেষ্টা করলো শেষ কবে দেখেছে শ্যাম কাকাকে। পরিষ্কার কিছু মনে পড়ছিল না। ৫-৬ বছর আগেই হবে বোধহয়। শ্যাম কাকারা একবার এসেছিল তাদের বাড়িতে, সঙ্গে কাকিমাও ছিল। চিপচিপে দোহারা চেহারা কাকিমার, মাথা ভর্তি একরাশ চুল। ৫-৭ দিন থাকবে বলে এসে ৩ দিনের মাথাতেই চলে গেল। কি যেন জরুরি কাজ ছিল শ্যাম কাকার। মনে পড়ল কলকাতায় ফেরবার আগে তাদের ৫ ভাই বোনকে জামা কাপড় কিনে দিয়ে গিয়েছিল শ্যাম কাকিমা। তোর মা কিন্তু তোকে ছাড়তে চাইছিল না সীতু, সুচিতুলাল হঠাৎ বলল। কখনো কাজ ছাড়া হোসনি তো? তুই কিন্তু মাঝে মাঝে চিঠি দিবি মাকে, আর মন দিয়ে পড়াশুনো করবি। শ্যামের বাসায় তোর কোনো অযত্ন হবে না। একটু থেমে দম নিল শচীদুলাল, তারপর বলল, আমিও মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। সীতা জবাব দিল না। চোখের কোণে অল্প অল্প জ্বালা অনুভব করে মুখ ফিরিয়ে নিল সে। কষ্টটা বাবারই বেশি হবে। দীনেন্দ্র স্ট্রিটে ট্যাক্সি ঢুকতেই পকেট থেকে ঠিকানা লেখা কাগজটা বের করে শচীদুলাল বলল, তুই রাস্তার ওদিকে নজর রাখ, আমি এদিকে দেখছি। বছর আগে এসেছি। ও ট্যাক্সিওয়ালা, একটু আসতে চলো। বলতে না বলতে ব্যস্তভাবে বলে উঠল শচীদুলাল, এই ট্যাক্সি রোকো রোকো, এই তো সামনের বাড়িটা। ট্যাক্সি থামতে ভারী ট্রাঙ্কটা নিজেই দুহাতে ধরে নামিয়ে বাড়ির বাইরের অপরিসর রকে রাখলো শচীদুলাল। এই পরিশ্রমে হাঁপাতে শুরু করেছিল। চাকর মতো একটি লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কাকে চাই? এক পলক লোকটিকে দেখে নিয়ে শচীদুলাল বলল, শ্যাম আছে, বলো শচী দাদা এসেছে। সীতা অস্বস্তি বোধ করছিল। এতক্ষণে একটু ভয় ভয়ও করছিল তার। মাথার চুলে আলতো হাত বুলিয়ে শাড়ির আঁচল ঠিকঠাক করে নিল। এমন ভাবে পিছনের রাস্তায় তাকালো যেন কিছু ভুলে এসেছে। বাবু তো মক্কেলদের নিয়ে বসেছেন। লোকটি ফিরে এসে বলল, আপনারা বসুন, মা আসছেন। ওদের আগে আগে লোকটি ট্রাঙ্কটা নিয়ে গেল ঘরে। শচীদুলালরা বসতে ফ্যান চালিয়ে দিল। কিছুটা সংকুচিত হয়ে সীতা ঘরের আসবাব, রঙিন দেওয়াল, দেওয়ালের ছবি দেখছিল। এরা খুব বড় লোক, মনে মনে ভাবল। এর আগে কখনো এমন চকমকে ঘর সে দেখেনি। দরজার মাথায় জন্তুর শিং দেখে শচীদুলালকে কি জিজ্ঞেস করতে যাবে, দেখলো হলদে পর্দা সরিয়ে ঘরে ঢুকছেন ফর্সা রঙের ঈষৎ ভারী চেহারার এক মহিলা। হ্যাঁ, নিশ্চয়ই শ্যাম কাকিমা। কোথায় যেন গান বাজছে। কি বউটান, চিনতে পারেন? সহর্ষ মুখে উঠে দাঁড়ালো শচীদুলাল। ও ঋতু, প্রণাম কর কাকিমাকে। সংকোচ কাটছিল না সীতার। কোনো রকমে প্রণাম সেরে এসে ও আবার বাবার পাশে দাঁড়ালো। কবে এসেছেন? হ্যাঁ, শ্যাম কাকিমা কথা বললেন বেশ পরে। সীতাকে বললেন, বসো। এই তো স্টেশন থেকে সোজা আসছি। কেন, শ্যাম আমার শেষ চিঠি পায়নি? পেয়েছে হয়তো। সামলানো গলায় শ্যাম কাকিমা বললেন, পেয়েছে হয়তো, সব কথা কি আর আমাকে জানায়? শচীদুলাল দমল না, ব্যস্তভাবে বলল, তা বউঠান, শ্যামকে কি খবর দেওয়া হয়েছে? দিনরাত মক্কেল আর মক্কেল, অন্যদিকেও তো মন দেয় মানুষ। আসুক একবার, আমি বলবো। টাকার লোভী তোকে শেষ করবে শ্যাম। সীতার খারাপ লাগলো। সব ব্যাপারে তড়বড় করে বেশি কথা বলা অভ্যাস বাবার। এখনই এইসব কথা বলবার কি দরকার ছিল? শ্যাম কাকিমা নিশ্চয়ই খুশি হননি। শ্যাম কাকিমা এড়িয়ে গেলেন, তারপর বললেন, ট্রেন থেকে এলেন, হাত মুখ ধুয়ে চাটা খান, বিশ্রাম করুন, উনিও এসে পড়বেন। আপনিও তো ব্যস্ত হবেন না বউঠান, আমার ফেরার ট্রেন সেই 6:30টায়। ধীরে সুস্থে নাওয়া খাওয়া করলেই হবে।
সচিদুলাল গা ছেড়ে দিয়ে বলল, তা ছেলে মেয়েদের দেখছি না, তারা কোথায়? ছেলে ছেলে তো স্কুলে গেছে। যতটা সম্ভব সহজ হবার চেষ্টা করলেন শ্যাম কাকিমা। তারপর আড়ে তাকিয়ে গলার স্বর ঈষৎ চড়া করে ডাকলেন, ডলি, ও ডলি, একবার এখানে আয় তো। সীতা অনেকক্ষণ ধরে গানের শব্দ শুনছিল, অচেনা সুরের সঙ্গে ঝমঝমে বাজনা। শ্যাম কাকিমা ডাকবার সঙ্গে সঙ্গে গান থেমে গেল। ডলি এলো খানিকটা পরে, সালোয়ার কামিজ পরা, ফর্সা ঢ্যাঙা চেহারা। সচিদুলাল বলল, যা সীতু, ডলি দিদিকে একটা প্রণাম কর। আহা, ওই মেয়েকে আবার প্রণাম করা! বাবার উপরে রাগ হলো সীতার, তবু অনিচ্ছুকভাবে উঠে দাঁড়ালো। প্রণাম করতেই যাচ্ছিল, এমন সময় হাঁ হাঁ করে উঠলেন শ্যাম কাকিমা। ওকে আবার কেন? ডলি তো ওর চেয়ে ছোটই হবে বয়সে। সীতা দাঁড়িয়ে পড়েছিল। বাধা দিয়ে সচিদুলাল বলল, ছোট? ছোট কি করে হয় বৌঠান? সীতা এই 19-এ পা দিল, আর ডলি তো আমার বড় মেয়েরই বয়সী। সীতা লক্ষ্য করলো কেমন একটা শক্ত কাট কাট ভাব ফুটল শ্যাম কাকিমার মুখে। জবাব দিলেন না। ওর ঘাড়ের পাশ দিয়ে মুখ বাড়িয়ে ডলি বলল, কি সরল দেখতে মা। সীতা খুব অস্বস্তিতে পড়ল। অসহায়ভাবে একবার সচিদুলালকে দেখল, তারপর শ্যাম কাকিমাকে। সারা রাত ট্রেনে আসবার পর এতক্ষণে স্পষ্টই মাথা ঝিমঝিম করছিল তার। হয়তো ঘাড়ে কপালে জলের ঝাপটা দিলে ভালো লাগতো, খিদেও পেয়েছিল। কিন্তু এরা সবাই যেন কেমন কেমন। ইতিমধ্যে শ্যাম কাকা এসে পড়লেন। সীতা লক্ষ্য করল, বেশ কয়েক বছর আগে দেখা শ্যাম কাকার চেহারা এর মধ্যেই বদলে গেছে অনেক। মাথা জুড়ে টাক, গাল খুব ভারী, সব মিলিয়ে কেমন বেঢপ দেখায়। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্রণাম করতে শ্যাম কাকা ওর মাথায় হাত রেখে বললেন, সুখী হও মা। সীতা খুশি হলো, এই প্রথম একটা অন্তরঙ্গ কথা শুনলো। তুমি কেমন লোক হে শ্যাম? সাধারণ দু চারটে কথার পরে মনোযোগ শুরু করলো সচিদুলাল। শেষ চিঠি দিয়েছি প্রায় 3 হপ্তাহ আগে, একটা জবাব দিলে না। হয়ে ওঠেনি দাদা। খুব অমায়িক ভাবে হাসলেন শ্যাম কাকা। যাকে এখন বিশ্রাম টিশ্রাম করো, আমাকে আবার কোর্টে বেরোতে হবে, তাড়া আছে। শ্যাম কাকা উঠে পড়লেন, ইশারায় ভেতরে ডাকলেন কাকিমাকে। অনেকক্ষণ পরে সীতার বুকে যেন বাতাস লাগলো। নিঃশ্বাস টেনে দেখলো, এক দৃষ্টিতে ডলি তাকিয়ে আছে তার দিকে। চোখাচোখি হতে জিজ্ঞেস করলো, তোমাদের ওখানে কলেজ নেই? আছে, শান্ত গলায় বলল সীতা। ইংলিশ মিডিয়াম? জবাব না দিয়ে কোনো রকমে ঘাড় নাড়ল সীতা। ডলির কথাবার্তা ভালো লাগছিল না তার। ও ডলি, মেয়েটাকে বাথরুম দেখিয়ে দে। শ্যাম কাকিমা ফিরে এসে বললেন, আপনারা হাত মুখ ধুয়ে কিছু মুখে দিন, তারপর যা হয় করা। সচিদুলাল যেন এই ডাকেরই অপেক্ষায় ছিল। উঠে দাঁড়িয়ে হাই তুলল, তারপর বলল, বৌঠান, কলকাতায় শুনি জিনিসপত্রের দাম এখন আগুন। আগুন আর বলতে? শ্যাম কাকিমা বললেন, রোজই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সংসার চালানো তো হিমশিম ব্যাপার। এই তো গত মাসে একটা কাজের লোককে ছাড়িয়ে দিলাম। তা তো হবেই। আলগোছে কথাটা বলে কাঁচুমাচু হেসে মেয়ের দিকে তাকালো সচিদুলাল। আসি তো মা, দিদির সঙ্গে যাও, হাত মুখ ধুয়ে নাও। দুপুরে খাবার পর সীতা ডলির বিছানায় গিয়ে শুলো। সচিদুলালের ব্যবস্থা হয়েছে নিচে। কাকিমা দু চারটে কথা বলে পাশের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। দেখা দেখি ডলিও। আজ ওর কলেজ নেই। একা বিছানায় শুয়ে অস্বস্তি হচ্ছিল সীতার। খানিক এপাশ ওপাশ করলো, ইংরেজি ম্যাগাজিনের পাতা উল্টালো। বাইরে তাকিয়ে দেখলো ক্রমশ ঘন হচ্ছে দুপুর। রোদ্দুর একসময় খুব চড়া হয়ে গেল।
5-7 মিনিট থাকলো কি থাকলো না, তারপরে হঠাৎ মেঘ ঘনিয়ে বৃষ্টি নামলো ঝুপঝাপ করে। শুয়ে শুয়ে এলোমেলো অনেক কিছু চিন্তা করতে করতে কেমন যেন মনটা খারাপ হয়ে উঠল সীতার। এই বাড়ি, এই পরিবেশ কিছুই তার ভালো লাগছিল না। একবার ভাবলো উঠে গিয়ে নিচে বাবার কাছে চলে যায়, সংকোচে পারল না। শেষে এলোমেলো চিন্তা ও রাত জাগার ক্লান্তির ভেতর ও ঘুমিয়ে পড়ল। কতক্ষণ জানে না। ঘুম ভাঙবার পর দেখলো বেলা গড়িয়ে গেছে অনেকটা। চারিদিক নিঃশব্দ। কাকিমা কি টলির গলাও শোনা যাচ্ছে না। ওরা হয়তো ঘুমোচ্ছে এখন। এই নৈশব্দ বিষণ্ণতা ছাড়া আর কিছুই চেনায় না। অস্বস্তি বেশি হওয়ায় ও আস্তে আস্তে সিঁড়ির দিকে পা বাড়ালো। নাকের উপর চশমা নামিয়ে খবরের কাগজ পড়ছিল শচীদুলাল। মেয়েকে দেখে হাসলো। ঘুম হলো? সীতা হ্যাঁ কিংবা না কিছুই বলল না। ঘরের কোণে ট্রাঙ্কটা পড়েছিল তখনও। সেদিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলো খানিক। তারপর বলল, বাবা, তুমি যাবে কখন? সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না শচীদুলাল। চশমাটা খুলে খাপে ভরল, চোখ ঘষল হাতের উল্টো পিঠে। যাবো তো, কিন্তু বলতে বলতে থামলো শচীদুলাল। অল্প সময় নিয়ে বলল, এরা সব কোথায় গেল বলতো? তুই থাকবি, আবার কবে আসবো তা তো জানি না। কটা কথা বলে যেতাম, শ্যামেরও তো দেখা নেই। লোকটাকে ডেকে জিজ্ঞেস করবো? বাবা, তোমার অপমান জ্ঞান নেই? সীতা বলল হঠাৎ, সকাল থেকে যে কি করছো? কেন রে, কি হলো? হতচকিত গলায় প্রশ্ন করলো শচীদুলাল। তোর খারাপ লাগছে এখানে? আমার কথা থাক। সীতার ঠোঁট কাঁপছিল। সামনে নিয়ে সোজাসুজি তাকালো শচীদুলালের মুখের দিকে। তুমি আমাদের মিথ্যে বলেছিলে কেন? শ্যাম কাকা তোমার শেষ চিঠির কোনো জবাব দেয়নি? তা তো একবারও বলনি। তাহলে তাহলে শুধু শুধু এখানে এলে কেন? তুই মিছিমিছি ভয় পাচ্ছিস, নড়া গলায় বলল শচীদুলাল। শ্যাম আমাদের আপনজন। কি আপনজন রে? শুনলেন না, খরচের ভয়ে কাজের লোককে ছাড়িয়ে দিয়েছে। ক্ষোভে গলা বুঝে এলো সীতার। ঢোক গিলে বলল, তুমি তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ বাবা? শচীদুলাল কি করবে ভেবে পেল না। হতভম্বের মতো খানিক দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো মেয়ের দিকে। তারপর যেন কত বড় অপরাধ করে ফেলেছে, এইভাবেই বলল, বেশ, ফিরেই চল। ওখানের কলেজে আর খারাপ কি? শচীদুলালের নিঃশ্বাস হাওয়া বুলিয়ে গেল সীতার কপালে। একটু থেমে নিজেকে ধাতস্থ করে নিয়ে চাপা গলায় বলল, তোর মাকে কিছু বলিস না যেন, বললে আমাকে আর রুখে রাখবে না। শেষ হলো আজকের গল্প। দিব্যেন্দু পালিতে লেখা ছোট গল্প টানাপোড়েন। এই চ্যানেলে যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। আর যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে থাকুন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।